আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনামের প্রথমে থাকছে ইসরায়েলি বিমান ঘাঁটি ও বিমানবন্দরে হিজবুল্লাহর রকেট হামলা। আরও জানিয়ে দেব লেবাননে হামলার বিরুদ্ধে ইরান ইয়েমেনের হাজারো মানুষের বিক্ষোভ। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে কতটা কার্যকর মার্কিন কূটনীতি। এদিকে প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমরান খানের যত অভিযোগ। আবারও পিটিআর সমাবেশ ঠেকাতে রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি। ইসরায়েলি বিমান ঘাঁটি ও বিমানবন্দরে হিজবুল্লাহর রকেট হামলা। ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং বিমানবন্দরে একাধিক ফাঁদি 3 রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এছাড়া পশ্চিমে আল জালিল অঞ্চলে কাবরি বসতিতে ফাঁদি 1 রকেট হামলা চালানো হয়েছে। শনিবার পৃথক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে হিজবুল্লাহ। বিবৃতিতে বলা হয়েছে এই হামলাগুলো গাজায় অবস্থানরত স্থির প্রতিজ্ঞ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে এবং লেবানন শহর, গ্রাম ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের বর্বর আক্রমণের প্রতিশোধে পরিচালিত হয়েছে। দক্ষিণ লেবাননে আল মায়াদিনের সংবাদদাতা নিশ্চিত করেছে যে লেবানন থেকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের দিকে একাধিক রকেট ছোড়া হয়েছে এবং উত্তরের বিভিন্ন বসতিতে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে যে হাইফা উত্তর পূর্বাংশের বিভিন্ন বসতিতে সাইরেনের শব্দ বেজে ওঠে এবং পূর্ব, পশ্চিম ও মধ্য আল জালিলের অধিকাংশ এলাকাতেই সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা লেবাননের দিক থেকে আল জালিল অঞ্চলে 10টি রকেট নিক্ষেপ শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দখলকৃত ফিলিস্তিনে অবস্থানরত আল মায়াদিনের সংবাদদাতা উল্লেখ করেছে কেন্দ্রীয় অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি আরও জানিয়েছে যে মাত্র কয়েক মিনিটের মধ্যে 100টিরও বেশি শহর, গ্রাম এবং বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে এবং 1 মিলিয়নেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনাকারী সারা রাত আশ্রয়কেন্দ্রে বা সুরক্ষিত কক্ষে কাটিয়েছেন। এই অভিযানের মাধ্যমে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণে বেকা উপত্যকা এবং দক্ষিণ বৈরুতের বিভিন্ন এলাকায় চালানো ইসরায়েলের ব্যাপক হামলার জবাব দিয়েছে। লেবাননে হামলার বিরুদ্ধে ইরান ইয়েমেনের হাজারো মানুষের বিক্ষোভ। লেবানন ও গাজা ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার নিন্দা জানিয়ে গতকাল শুক্রবার ইরান ও ইয়েমেনের হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরান খবরে বলা হয়, লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রতি সমর্থন এবং ফিলিস্তিনের ইহুদি রাষ্ট্রের বর্বরচিত হামলার নিন্দা জানাতে কর্তৃপক্ষ আহ্বান জানায়। এতে সাড়া দিয়ে রাজধানী তেহরান সহ দেশটির অন্যান্য শহরে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত যেসব সশস্ত্র গোষ্ঠী সক্রিয় আছে হিজবুল্লাহ তাদের একটি। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সেখানকার ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের প্রতি সমর্থন জানাতে ইসরায়েলি ও মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করেছিল হিজবুল্লাহ। তবে গত সপ্তাহ থেকে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে তীব্র বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, গত সোমবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় 700 জনের বেশি মানুষ নিহত হয়েছে। শুক্রবার ইরান ও ইয়েমেন ছাড়াও বাহরাইনে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বাহরাইন ইসরায়েলের মিত্র দেশ। দেশটির সরকার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শক্ত হাতে দমন করেছেন। এএফপির একজন সাংবাদিক জানান, তেহরানে শুক্রবার জুম্মার নামাজের পর নগর কেন্দ্রের ইনকেলাব স্কোয়ার ঘিরে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের হাতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর ছবি এবং ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা ছিল। তারা ইসরায়েলের ধ্বংস, লেবাননের বিজয় বলে স্লোগান দেন। লেবাননে যে রক্তগঙ্গা বইছে তার তীব্র নিন্দা জানান তারা। পুরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পতাকা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরান ছাড়াও শেমনান, কোম, কাশন, কেরমানশাহ, সিরাজ এবং বন্দর আব্বাস নগরে বিক্ষোভ হওয়ার খবর এবং ভিডিও ফুটেজ প্রচার হয়েছে। ইরান সমর্থিত আরেকটি সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আয়োজনে শুক্রবার রাজধানী সানায় কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভের একদিন আগেই হুতি বিদ্রোহীরা ইয়েমেনের থেকে ইসরায়েল একটি ক্ষেপণাস্ত্র তুলেছিলেন। প্রায় 1 দশক ধরে সানার নিয়ন্ত্রণ হুতি বিদ্রোহীদের হাতে। শুক্রবার বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের অনেকের হাতে রাইফেল ছিল, কেউ কেউ প্ল্যাকার্ড হাতে আসেন। হুতি সমর্থক মুরদাতা আল মুতাওয়াক্কিল বলেন, আমি লেবাননে আমাদের ভাইদের বলতে চাই, আপনারাই বিজয় হবেন। ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে এটাই প্রথম বা শেষ যুদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে কতটা কার্যকর মার্কিন কূটনীতি। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য 10টি দেশ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল, যদিও এই প্রস্তাবের গতি বাড়ানোর চেষ্টা করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘোষণাকে যুগান্তকারী বলে ঘোষণা করেছেন। গভীর রাতে যে জুম ব্রিফিংয়ে গণমাধ্যমকে এই বিষয়ে জানানো হয়েছে, সেখানে সাংবাদিকদের উপস্থিতির সংখ্যা এতটাই ছিল যে
কয়েকজন সাংবাদিককে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। এখন যুগান্তকারী বলতে বাইডেনের প্রশাসনিক কর্মকর্তারা যা বোঝাতে চেয়েছেন তা হলো বর্তমানে ভয়াবহ যুদ্ধের আবহে ওয়াশিংটনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ইউরোপীয় ও আরব দেশগুলোর কাছ থেকে যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি পাওয়ার বিষয়কে তারা একটা বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন। কিন্তু বিশ্ব শক্তিগুলো যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সেটি ঠিক সেই অর্থে যুদ্ধবিরতি নয়। বিবৃতিতে ইসরায়েল ও হিজবুল্লাহর দুই পক্ষেই 21 দিনের যুদ্ধবিরতির মাধ্যমে লড়াই বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে মধ্যস্থতার বিষয়ে আলোচনার জন্য একটা জায়গা তৈরি করা হয়। এরপর জাতিসংঘের সুফলা কাউন্সিলের রেজুলেশন 1701 এর সঙ্গে সামঞ্জস্য রেখে একটা কূটনৈতিক বন্দোবস্তের জন্য আহ্বান জানানো হয়েছে, যেমনটা 2006 সালের ইসরায়েল লেবানন যুদ্ধের অবসান ঘটাতে গৃহীত হয়েছিল, যদিও তা কখনোই যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। গাজা থমকে থাকা যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে সমঝোতা নিয়ে এখানে বলা হয়েছে 3 সপ্তাহের যুদ্ধবিরতির বাইরে আঞ্চলিক লক্ষ্য যা অধরা থেকে গেছে তা পূরণের জন্য প্রস্তাব জানানো হয়েছে। এর মধ্যে এমন কিছু বিষয় আছে গত 2 দশক ধরে কূটনীতিকদের নাগালের বাইরে রয়ে গেছে। জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে নিউ ইয়র্কে জড়ো হয়েছিলেন বিশ্ব নেতারা, তাই বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করে সম্মিলিত ক্রমে ইসরায়েল লেবানন সংকট নিয়ে আলোচনা জারি করার সুযোগ পেয়েছিলেন মার্কিন প্রশাসন, যা একদিক থেকে সুবিধাজনক হয়েছে বলেই মনে করে যেতে পারে। প্রায় 2 দশক ধরে যে লক্ষ্য পূরণ করা কূটনীতিকদের পক্ষে সম্ভব হয়নি তা এখন লেবানন ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে একটা স্বল্পমেয়াদী পরিকল্পনার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যখন উভয় পক্ষের ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে দুই দিকে রক্তপাত অব্যাহত, তখন এই বর্তমান কূটনীতি বোধহয় একটু বেশি প্রত্যাশা করে ফেলেছে। মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন, প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমরান খানের যত অভিযোগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠা চেয়ারম্যান ইমরান খান দেশটির প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন। সেই সঙ্গে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছে তিনি। আদিয়ালা কারাগারে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথোপকথনের সময় ইমরান খান বলেন, পাকিস্তানের প্রধান বিচারপতি যেভাবে আচরণ করেছে বিশ্বের কোনো প্রধান বিচারপতি এমন আচরণ করেননি। আমার কাছে মনে হয় না তিনি মানসিক সুস্থ। পিটিআইয়ের নির্বাচনী প্রতীক সিনিয়র রাইটিও পক্ষপাতমূলক ছিল বলে দাবি করেছে ইমরান খান। কারণ হিসেবে তিনি বলেন, সংরক্ষিত আসনের মামলায় সুপ্রিম কোর্টের রায় আমাদের অবস্থানকে প্রমাণ করেছে। এছাড়া ইমরানের অভিযোগ সিজেপি নির্বাচনী জালিয়াত করেছে এবং এখন পিটিআইকে তার আসন থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে। ইমরান খান আরও অভিযোগ এনে বলেন, সিজেপি তার মেয়াদ বাড়ানোর জন্য পিটিআইকে পিষ্ট করার চেষ্টা করেছে। প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার তাদের মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছে। তারা ক্ষমতা বজায় রাখার জন্য গণতন্ত্র এবং আইনের শাসনকে ধ্বংস করেছেন। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বার্থে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান ইমরান খান। তিনি বলেন, দেশে নৈতিক পতন চলছে এবং প্রতিষ্ঠানগুলি ভেঙে ফেলা হচ্ছে। প্রতিবাদের জন্য তারা আমাদেরকে কখনোই অনুমতি দেবে না। শহরের বাইরে রাস্তা অবরোধ করে আমাদেরকে সন্ধ্যা 6টার মধ্যে সীমানাবদ্ধ করা হয়েছে। দেশের স্বার্থে জাতিকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি। রাওয়ালপিন্ডিতে দুদিনের জন্য ফৌজদারি কার্যবিধির আওতায় ধারা 144 জারি করেছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই সমাবেশ ঠেকাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্য নিউজ শনিবার জানিয়েছে, পাঞ্জাব স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে সমস্ত রাজনৈতিক জমায়েত, অবস্থান, সমাবেশ, বিক্ষোভ এবং অনুরূপ কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে রাওয়ালপিন্ডি সমাবেশ করার পরিকল্পনা করেছিল পিটিআই, কিন্তু ইমরান খানের ঘোষণা অনুযায়ী লিয়াকত বাগকে বিক্ষোভের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই জনসমাবেশের অনুমতি পেতে মাসব্যাপী প্রচেষ্টা চালিয়েছে ইমরান খানের দল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কঠোর সত্ত্বে ইসলামাবাদ এবং লাহোরে দুটি সমাবেশ করতে সক্ষম হয়েছে পিটিআই। 21শে সেপ্টেম্বর অনুষ্ঠিত লাহোর সমাবেশটি নির্ধারিত সময়সীমা অতিক্রম করার কারণে পুলিশ মঞ্চের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে মাইক্রোফোন এবং লাইট বন্ধ করে দিলে সমাবেশ ভণ্ডুল হয়ে যায়। খাইবার পখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর ঘোষণা করেছিলেন, মিয়ানওয়ালি এবং রাওয়ালপিন্ডিতে সমাবেশ করবে পিটিআই। এছাড়া লিয়াকত বাগ বা ভট্টাচকে একটি সমাবেশ করার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনও করা হয়। শুক্রবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইমরান খান বলেন, তার দল অনুমতি না পেলেও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ করবে। ইমরান খান বলেন, আমাদের এনওসি অনাপত্তিপত্র দেওয়া হলেও সরকার আমাদের শহরে বাইরে জায়গা বরাদ্দ দেওয়া হয়। কঠোর
সত্য দিয়ে 6টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে। পাকিস্তানের স্বার্থে জাতিকে এখন রাস্তায় নামতে হবে। আমি জনগণকে বিশেষ করে যুবকদের তাদের দেশ এবং ভবিষ্যতের জন্য বেরিয়ে আসার আহ্বান জানাই। ইমরান খান আরও ঘোষণা দেন, পিটিআই ইসলামাবাদ এবং লাহোরের বিমান পাকিস্তান স্মৃতিস্তম্ভের বিক্ষোভ করবে।